সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাই তোমরা কিছু 2 নম্বরের প্রশ্ন চেয়েছিলে, আর 2 নম্বরের প্রশ্ন অবশ্যই আমি নিয়ে এসেছি বাছাই করে মানে 2020 সালের এটি প্রশ্ন। সেই 2020 সালের প্রশ্নগুলি সমাধান করলে তোমরা অনেকগুলো একদম হুবহু কমন পেয়ে যাবে। এটা মাথায় রাখবে যে প্রিভিয়াস ইয়ার বা বিগত বছরের যেসব পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার যে কোনো সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার দেখবে, সেখান থেকে অনেকটাই আশা করি কমন পেয়ে যাবে। আবারও বলছি, প্রিভিয়াস ইয়ার কমন পেয়ে যাবে। সেই সাপেক্ষে আমি তোমাদের একটা 2020 সালের সেটটি নিয়ে এসেছি এবং সেখানে 2 নম্বরের প্রশ্ন 17টা আছে। আশা করি এখান থেকেও কমন পাবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, জাস্ট একবার চোখ বুলিয়ে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে হরমোন আর স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য। এই যে একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ইম্পর্টেন্ট প্রশ্নটি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো পার্থক্যটা একটু দেখে নাও যে কি রয়েছে। যে হরমোন আর স্নায়ুতন্ত্র, কাজের প্রকৃতির দিক দিয়ে যদি দেখি আমি, তাহলে এখানে তোমার যে এক হরমোন একটা রাসায়নিক সমন্বয়কারী আর স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়কারী। আর কাজের গতি দিক দিয়ে যদি দেখি তাহলে মন্থর হয়ে যাবে হরমোন, আর স্নায়ুতন্ত্র সেটা দ্রুত। স্থায়িত্ব, অবশ্যই হরমোন স্থায়ী আর স্নায়ুতন্ত্র অস্থায়ী। আর পরিণত বিনষ্ট হয়, মানে এটা নষ্ট হয়ে যায়। আর শেষে এটা স্নায়ুতন্ত্র বিনষ্ট হয় না। তোমাদেরকে 2 নম্বর, তাহলে 2 নম্বরের মতো লিখতে হবে, 2-3টি পয়েন্ট করবে, ঠিক আছে? পরবর্তী দেখো, যে কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যার কারণের প্রতিকার হিসাবে কি দেখে? তাহলে এখানে কারণের প্রতিকার হিসাবে অবশ্যই আমরা আগে কারণটি দিয়েছে। এখানে সমস্যা কারণ প্রতিকার দুটোই চেয়েছে যেহেতু, তাহলে প্রথমে কারণটা দিয়েছে। কারণটা কি? যে আলোকরশ্মির যে রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠন করে, এটা একটা গেল। আর কি হয় না, এক্ষেত্রে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হয়, ঠিক আছে? আর সেই জন্য দূরের বস্তুটা দেখা গেলেও কাছেরটা কিন্তু দেখা যায় না। পরবর্তী বলেছে এর প্রতিকার। এর প্রতিকার হিসেবে আমরা কি দেখব? সেটা হলো যে আমরা অবশ্যই যে কৃত্রিম লেন্স আছে, উত্তল কৃত্রিম লেন্স প্লাস পাওয়ার যুক্ত চশমা ব্যবহার করবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য, ঠিক আছে? তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। যে কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা। অবশ্যই উদ্ভিদ হরমোনের যেটা ভূমিকা সেটা হচ্ছে, দেখো যে অধিক পরিমাণ ফলন উৎপাদন ও বৃদ্ধির জন্য কি আমরা প্রয়োগ করি? জিব্বারেলিন প্রয়োগ করি। এবার বলেছে যে আগাছা সমস্যা সমাধানে এক এক করে রয়েছে এখানে কোশ্চেন বিভাজন। আগাছা সমস্যা সমাধানে কি হয় ব্যাপারটা, যে যে জন্মানো আগাছাটি মাটি থেকে পুষ্টি সংগ্রহ করে একদিকে যেমন মাটির উর্বরতা কমিয়ে দেয়, অপরদিকে ফসলের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি করে ফলনটা কমিয়ে দেয়, ঠিক আছে? আর সেক্ষেত্রে আগাছাটা মুক্ত করে কৃত্রিম অক্সিন হরমোন। পরবর্তী দেখো যে দিয়েছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটি, যে এলএইচ আর আইসিএসএইচ এর যে মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এটা তোমার কি বক্তব্য? মানে এই বক্তব্যটির যথার্থতা বিচার করো। প্রথমে যেটা এলএইচ মানে লুটিনাইজিং হরমোন আছে আর কি, যে স্ত্রী দেহে ডিম্বাণু নিঃসরণে ও পরিণত ডিম্বথলি থেকে পিত্তগ্রন্থি সৃষ্টিতে সাহায্য করে। আর 2 নম্বর মহিলাদের পিত্তগ্রন্থি থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। আর আইসিএসএইচ কী করে না, পুরুষ দেহে শুক্রাশয়ের ইন্টারস্টিসিয়াল কোষ বা লেডিক বর্ণিত আন্তঃকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণকে উদ্দীপ্ত করে, ঠিক আছে? পরবর্তী দেখো যে 5 নম্বর বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি। এই বৈশিষ্ট্য দুটোকে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণী মাইটোসিস পার্থক্য করবে আর কি। অর্থাৎ এক কথায় উদ্ভিদ কোষের মাইটোসিস আর প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্যটা ঘটবে। তুমি যে কোনো দুটো লিখবে, অসুবিধা নেই, যেহেতু 2 নম্বরের প্রশ্ন। এখানে দেখো যে বেমতন্তু গঠনের ক্ষেত্রে মূলত কোষীয় কঙ্কাল যেমন অণু নালিকা থেকে বেমতন্তু গঠিত হয়, আর একটা হচ্ছে সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়, ঠিক আছে? পরবর্তী হচ্ছে যে ফ্রাগ ফ্রাগমোপ্লাস্ট ও কোষপাত গঠনের দ্বারা এই পদ্ধতি ঘটে থাকে। আর 2 নম্বর ক্লিভেজ বা খাঁজ এর মাধ্যমে এই পদ্ধতিটা ঘটে থাকে। চলো পরবর্তী দেখি যে কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠাতা করো। এখানে তোমরা দেখে নাও যে 2 নম্বরে যতটুকু দিয়েছে আমরা,
আমরা একটু ছোট করে লেখার চেষ্টা করব যে কোষচক্রের কতগুলি নির্দিষ্ট বিন্দুতে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে রাখো। অর্থাৎ যে কটি প্রশ্ন রয়েছে সবকটি ইম্পর্টেন্ট, যেহেতু প্রিভিয়াস ইয়ার। কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দুগুলি বিনষ্ট হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, আর তার দ্বারা কী হয় না, টিউমার সৃষ্টি হয়। টিউমার দুই প্রকার, আমরা অবশ্যই আগেও পড়ে এসেছি যে একটা হচ্ছে বিনাইন টিউমার, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমারগুলির দেহের পক্ষে ক্ষতিকর নয়, তবে ম্যালিগন্যান্ট টিউমার কোষগুলি পার্শ্ববর্তী কোষের সঙ্গে সংলগ্ন না থেকে রক্ত বা লসিকা দ্বারা বাহিত হয় ও অপর স্থানে গিয়ে পুনরায় টিউমার তৈরি করে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। দেখো, কিছু কিছু ক্ষেত্রে যেমন পাথরকুচি, বিগোনিয়া, এইসব উদ্ভিদের পাতার কিনারা থেকে অস্থানিক মূল জন্মায়। যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই এগুলো দেখতে পাবে যে একে পত্রাশয়ী মুকুল বলে। ঠিক আছে, এই পত্রাশয়ী মুকুলের নিচের দিক থেকে আবার প্রচুর অস্থানিক মূল বের হয়। পরে যে মূল সহ প্রতিটি পাতা বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদের জন্ম দেয়। ঠিক আছে, পরবর্তী হচ্ছে বাবা মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি, সেটা ক্রসের মাধ্যমে দেখাতে হবে। ক্রসের মাধ্যমে যেটা দেখাতে হবে সেটা তোমরা অবশ্যই দেখে নাও। এখানে ক্রসের মাধ্যমে দেখানো হয়েছে, সেটা তোমরা একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্নে যাই। যে ভিন্ন ভিন্ন জিনোটাইপ ও ফিনোটাইপ উৎপন্ন করে মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের উদাহরণ দিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা নিই ক্যাপিটাল ওয়াই এবং ডবল আর এর যে ক্যাপিটাল, সেটা হচ্ছে হলদে গোল হবে অবশ্যই। ঠিক আছে, এইভাবে আমরা কি করেছি যে ফলাফলটা করেছি চারটে জিনোটাইপ নিয়ে, যে কোনটা হলদে গোলকে নির্দেশ করছে। ঠিক আছে, এইভাবে যথার্থটা আমরা প্রমাণ করেছি। এরপর 10 নম্বর দেখো, যে সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু নবদম্পতিকে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে, তোমার এ বিষয়ে মতামত জানাও। দেখো, জীবনবিজ্ঞানের যে 2 নম্বরের প্রশ্ন, সেই 2 নম্বরের প্রশ্নগুলি কতটা বাস্তবিক দিক থেকে তুলে ধরেছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছ। সেইভাবে একটু পড়াশোনাটা করে যেতে হবে। তাহলে একটা জিনগত রোগ যেটা বর্তমানে দেখা যায় যে থ্যালাসেমিয়া, এটা প্রায়ই দেখা যায়। এই থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধ করতে আগে হবু দম্পতিকে কী কী পরামর্শ দিতে হবে। প্রথম সেটা হবে তোমার যে পরিবার রয়েছে বা বংশ রয়েছে, সেই তাদের জিনগত ব্যাপারটা বা ইতিহাসটা আগে দেখতে হবে। ঠিক আছে, এরপর তাদের যে জিনগত পরীক্ষা করে থ্যালাসেমিয়া বা অন্য কোনো রোগ আছে কি না সেটা দেখতে হবে। ঠিক আছে, এই দুটো করতে হবে। আর 3 নম্বর অবশ্যই আছে, 3 নম্বর না করলেও হয়, 2 নম্বর রয়েছে যেহেতু আমি 2 নম্বরের প্রশ্নের মতো দেব। 11 নম্বর বলেছে কিছু প্রজাতির মাছ রয়েছে, সেগুলি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াদের কী কী ধরনের সংগ্রাম করতে হবে সেটা একবার তোমাকে লিখতে হবে। যে তিলাপিয়া মাছদের ওই পুকুরে বেঁচে থাকতে গেলে তাদের উপযুক্ত আহার, বাসস্থান এবং প্রজন্মের জন্য নিজেদের প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং ওই বিভিন্ন দেশীয় প্রজাতির মাছেদের সঙ্গে আন্তঃপ্রজাতি সংগ্রাম করতে হবে। এইরকম প্রতিকূল পরিবেশে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য এইভাবে তাদের জীবন সংগ্রাম করতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বাতাসে ওড়ার জন্য যে বায়ুথলির যে ভূমিকা থাকে, সেই ভূমিকাটা তার আগে বলে দিই যে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর যারা পিডিএফ কেননি ইতিহাস এবং ভূগোলের শেষ মুহূর্তের সাজেশন হাই মাদ্রাসার, ঠিক আছে, তারা অবশ্যই কিনে নিও, ভীষণ ইম্পর্টেন্ট। আমি 2টো পিডিএফ রেডি করে রেখেছি, বড় প্রশ্ন থেকে শুরু করে ছোট প্রশ্ন 2 নাম্বার সবগুলো তোমরা পেয়ে যাবে, আশা করি কমনও পেয়ে যাবে। তোমরা একবার দেখে নিতে পারো। দেখে নাও যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে 2টি পিডিএফ প্রকাশ করা হয়েছে, সেই দুটি হচ্ছে, একটা হচ্ছে ইতিহাস আর একটা হচ্ছে ভূগোল।
যেখানে আলাদা আলাদা করে যদি নাও তাহলে 49 টাকা করে লাগবে এক একটি সাবজেক্টের। যদি একসাথে দুটো নাও তাহলে 59 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে। একদম খুবই স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। পিডিএফটির একটি রয়েছে 40 পেজ, আর একটি মনে হয় রয়েছে যেন 36 পেজ, ঠিক আছে। এই পেজগুলিতে বড় 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের প্রশ্নগুলি রয়েছে। আশা করি 90% প্লাস কমন পেয়ে যাবে তোমরা। পিডিএফটি অবশ্যই কেনার জন্য কী করতে হবে, এই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। তোমাদের দেখবে কমেন্টে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে আমাকে পার্সোনাল SMS করবে, তারপরে এই পিডিএফটি পেয়ে যাবে। তাহলে পায়ুথলির ভূমিকাটা আমরা দেখি যে কী করে। 1 নম্বর হচ্ছে যে ওজনের যে হ্রাস আছে, মানে ওজনটা আছে সেটা কমিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে দেহের ভারসাম্য ভর কেন্দ্র সঠিকভাবে নিয়ন্ত্রণ করে। 3 নম্বর দ্বিশোষণ ঘটায়, ঠিক আছে। আমরা যে কোনো দুটো লিখব, যেহেতু আমরা 2 নম্বরের লিখছি, ঠিক আছে। পরবর্তী দেখো যে গঠন ও কাজ কার না সমবৃত্তীয় অঙ্গের। তাহলে আগে আমরা গঠন ও কাজ দেওয়ার আগে সংজ্ঞাটা দিলে সুবিধা হয়, তবে সংজ্ঞা না দিলেও তুমি ডিরেক্ট গঠন ও কাজ দিয়ে দিতে পারো, ঠিক আছে। যে পতঙ্গ পাখির ডানা ওড়ার জন্য ব্যবহৃত হলেও এদের উৎপত্তি গঠনগত দিক থেকে কোনো মিল নেই। পতঙ্গের ডানা কিউটিকল বা বহিকঙ্কালের প্রসারিত অংশ, অন্যদিকে পাখির পালক বা ডানা আবৃত অগ্রপদ বিশেষ, ঠিক আছে। আমরা এইটুকু দিলে মনে হয় যেন আশা করি নাম্বার তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখো যে 14 নম্বর কী বলেছে যে মানুষের যে বিভিন্ন ক্রিয়াকলাপ হচ্ছে তার ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে সঙ্গে কী কী ঘটনা ঘটছে। 1 নম্বর যেটা ওরা দিয়েছে যে বিশ্ব উষ্ণায়ন, আর 2 নম্বর নদী এবং হ্রদের মাটি ও জলের অম্লীকরণ। তাহলে প্রথমে যে মানুষের কি বৃদ্ধি পাচ্ছে না, নাইট্রাস অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডটা বৃদ্ধি পাচ্ছে প্রচুর পরিমাণে, ঠিক আছে। আর বিশ্ব উষ্ণায়নে যে নাইট্রাস অক্সাইড গ্যাসটি তাপশোষী গ্রিনহাউস গ্যাস বা সূর্যের প্রতিফলনে সৃষ্ট অবহেলিত আলো বা উত্তাপ শোষণ করে গ্রিনহাউস প্রভাব তথা বিশ্ব উষ্ণায়ন ঘটায়, ঠিক আছে। আর নদী জলের ক্ষেত্রে এটা দেখো তোমরা যে কী করেছে, সেটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইডগুলির বৃষ্টি জলের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। অম্ল বৃষ্টির অন্যতম উপাদান। এই অম্ল বৃষ্টি জলজ জীব ও উদ্ভিদকে ধ্বংস করে, নদী এবং হ্রদের মাটি ও জল আম্লিক করে, সেখানে বাস্তুতন্ত্রের ভারসাম্যটা বিনষ্ট করে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো যে ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা এদের বিপন্নতার কারণ কী কী। ইলিশের বিপন্নতা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া, উপযুক্ত প্রজনন স্থলের অভাব। এরপর বলেছে যে মৌমাছি, যে কোনো একটি লিখতে হবে হয়তো, যে উপযুক্ত প্রজনন স্থলের অভাব মৌমাছিটা, আর একটা হচ্ছে বিভিন্ন মানে দূষণ, বিশেষ করে শব্দ দূষণের জন্য আরও এরা বিপন্ন হয়ে যায়। পরবর্তী দেখো যে পেঙ্গুইনটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে বরফ গলে যাচ্ছে, ফলে তাদের উপযুক্ত বাসস্থানের অভাব হচ্ছে। সর্পগন্ধা হচ্ছে অতি ব্যবহারের ফল আর মৃত্তিকা দূষণ। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর যে পিবিআরের শর্ট প্রশ্নে তোমাদের ফুল ফর্ম আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট। যে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, এটা যে কোনো দুটি ভূমিকা আলোচনা করতে হবে। তাহলে 1 নম্বর দেখো যে জীববৈচিত্র্য সম্পর্কে সঠিক ধারণা দেয়, যার উপর ভিত্তি করে বিপন্ন জীবগুলির সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। 2 নম্বরে স্থানীয় মানুষকে জীববৈচিত্র্য এর সংরক্ষণের ব্যাপারে সজাগ করে সংরক্ষণে অংশীদার করতে সাহায্য করে। আমি আর একটি রয়েছে দেখে নিই, দিয়ে তোমাদের বলছি। আর আমি যথেষ্ট এই 2-1 দিন জীবনবিজ্ঞানের প্রশ্ন 2 নম্বরে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা অবশ্যই পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করছে না, সেটা তোমরা অবশ্যই জানো যে 50 কি প্রায় 58% স্টুডেন্ট তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করোনি এবং 42% করেছো, সেগুলি তোমাদের আগে দেখিয়েছি তোমরা। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেহেতু টাকা লাগছে না, একটা সাবস্ক্রাইবেরই তো ব্যাপার। চলো, তাহলে বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে কাজগুলি নিষিদ্ধ, সেটা অবশ্যই বন্য উদ্ভিদ কাটা নিষিদ্ধ। তারপর কি রয়েছে, সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। তারপর অভয়ারণ্যে বন্যপ্রাণী শিকার রাজ্য সরকার দ্বারা নিষিদ্ধ, ঠিক আছে, এইসবগুলি। তাহলে পরবর্তী সেট আবারও নিয়ে আসছি, তোমরা চোখ রাখো এই চ্যানেলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু সব ভিডিও মিস করে যাবে, ঠিক আছে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখো। সাথে সাথে এই কটা দিন যে কটি ভিডিও দেবো আমি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে, সেই ভিডিওগুলি তোমরা সাথে সাথে দেখে নিও। বেশ, আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।